একদিনে হাজার ছাড়ালো করোনা রোগী, মৃত্যু আরও 11 জনের। গণস্বাস্থ্যের কিটের অন্তত সাময়িক অনুমোদন চান ডক্টর জাফরুল্লাহ। করোনায় পুরোপুরি সুস্থ হতে লাগতে পারে 2 বছর পর্যন্ত। স্বাভাবিক হওয়ার চেষ্টায় ইউরোপ, উহানে আবারও সংক্রমণ। দেখছেন এটিএন নিউজ। নিউজ এট 8-এ আপনাদের সাথে আছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ প্রিমিয়ার সেভেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL, Angle, Channel, HB, VSL, Vikrampuর Steel Limited। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজে। এবারে বিস্তারিত এবং শুরুতেই worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 42,15,302 জন, সুস্থ হয়েছেন 15,06,231 জন এবং মৃতের সংখ্যা 2,84,572 জন। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 15,691, সুস্থ হয়েছেন 2,902 জন এবং এই পর্যন্ত মৃত্যু হয়েছে 239 জনের। দেশে একদিনে হাজার ছাড়িয়েছে করোনা রোগী। আগে সব রেকর্ড ছাড়িয়ে 24 ঘন্টায় কোভিড-19 শনাক্ত হয়েছেন সর্বোচ্চ 1034 জন। এ সময় মৃত্যু হয়েছে আরও 11 জনের। দেশে এখন মোট করোনা আক্রান্ত 15,691 জন। ইমরান হোসেন সুমনের রিপোর্ট। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের 10ম সপ্তাহে বাংলাদেশ। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ নিয়ে আশঙ্কার মধ্যেই সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এই অনলাইন ব্রিফিং। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে ছাড়িয়ে গেল 1000। 7,208টি নমুনার পরীক্ষার মধ্যে আমরা শনাক্ত করতে পেরেছি। আজকে আমি বলবো যে আমরা 1000 ছাড়িয়ে গেলাম। আমরা শনাক্ত করেছি 1034 জনকে এবং এ পর্যন্ত শনাক্ত দাঁড়ালো 15,691 জন। যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন, তাই হয়তো সোমবার অনলাইন ব্রিফিংয়ের শুরুতে আবারও সতর্কতা। জোর দেওয়া হলো আপনার সুরক্ষা আপনার হাতেই। আমরা যেন স্বাস্থ্য নিয়মগুলো মেনে চলি, তাহলেই আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। আমাদের সুরক্ষা আমাদের হাতে, এই কথাটি যেন আমরা সব সময় মনে রাখি। দেশের 37টি ল্যাবে রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত সময়ে নমুনা সংগ্রহ হয়েছে 7,267 জনের। এই সময়ে মৃত্যু হয়েছে আরও 11 জনের। এই 11 জন সহ আমাদের এ পর্যন্ত মৃত্যু 239 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার আমাদের 18.52 এবং মৃত্যুর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.53। সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর পরিসংখ্যানটাও অপরিবর্তিত। রাজধানী ঢাকা এবং ঢাকা বিভাগেই অর্ধেকের বেশি মৃত্যু এবং আক্রান্ত রোগী। এখনও আমাদের ঢাকা বিভাগ এবং ঢাকা সিটি এইসব জায়গায় শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেশি আছে পূর্বের ন্যায়। এ অবস্থায় সামাজিক দূরত্ব কিংবা সতর্কতার বিকল্প নেই। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বিএসএমএমইউতে গণস্বাস্থ্যের কোভিড-19 নির্ণয় কিটের ট্রায়াল শুরু হতে দেরির পেছনে আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেছেন গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তুলনামূলক কার্যকারিতা অনুমোদন না পাওয়া পর্যন্ত কিট ব্যবহারে অন্তত সাময়িক অনুমতি চান তিনি। বিকেলে গণস্বাস্থ্য হাসপাতালের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ডাক্তার জাফরুল্লাহ জানান, পরীক্ষার জন্য 800 কিট প্রস্তুত রেখেছেন তারা, কিন্তু কথা অনুযায়ী বিএসএমএমইউ
কর্তৃপক্ষ সেগুলো নেয়নি। তিনি বলেন, অন্য দেশ বাংলাদেশের পরে আবিষ্কার করেও এমন কিট ব্যবহার শুরু করেছে, অথচ এখানে এখনো অনুমতির চিঠিও আসেনি। কিডনি ডায়ালাইসিস করতে হয় এমন যারা করোনায় আক্রান্ত তারা চরম ঝুঁকিতে আছেন জানিয়ে তিনি বলেন, গণস্বাস্থ্যের কাছাকাছি কোথাও জায়গা দিলে তারা প্রতিদিন অন্তত 100 রোগীর ডায়ালাইসিস করার সক্ষমতা রাখেন। আমার দুর্যোগ মুহূর্তেও কি জাতীয় আমলাতান্ত্রিকতা, আমার দুর্যোগ মুহূর্তেও কি জাতীয় আমলাতান্ত্রিকতা, সেই চিঠি ওনারা জানিয়েছেন। ভাইস চ্যান্সেলরের দপ্তরে সেটা আছে। ওনার চূড়ান্ত অনুমোদন হলে পরে এই কমিটি আমাদেরকে জানাবেন, আমরা তাদেরকে দেব। অন্তত যতদিন পর্যন্ত না হয় এই তুলনামূলক এফেক্টিভনেসের পরীক্ষাটার রিপোর্ট না আসে, ততদিন আমাদেরকে একটা সাময়িক সনদপত্র দেন, যাতে আমরা লোকের হয়েছে কি হয়নি এই পরীক্ষাটুকু করে দিতে পারি। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি কতদিনে সুস্থ হন? বিবিসি ইন্টারন্যাশনালের এক রিপোর্ট বলছে, সময় লাগতে পারে 1 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত। এমনকি পুরোপুরি সুস্থ হবার পরও থেকে যেতে পারে নানা ধরনের সমস্যা। বাকিটা রেজওয়ান ফয়েজের রিপোর্টে। আক্রান্তের সংখ্যা 40 লাখ পেরিয়ে গেছে। প্রায় 3 লাখের মতো মানুষের মৃত্যু। এমন করোনা পরিসংখ্যান যখন আতঙ্ক ছড়ায়, তখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও সুস্থ হয়েছেন এমন সংখ্যায় কিছুটা সাহসও মেলে। সারা বিশ্বে এখন সংখ্যাটা 14 লাখ পার হয়ে গেছে। কতটা সুস্থ রাখতে পেরেছেন তার উপর। আর এজন্য ধূমপান, মদ বা এই জাতীয় নেশা জাতীয় দ্রব্য যেমন ছাড়তে হবে, তেমনি এ সময় নিয়মিত ব্যায়াম করার প্রতিও জোর দিয়েছেন সারা বিশ্বের চিকিৎসকরা। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ থেকেও বাঁচবে জীবন, চলবে বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও। এই চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু একটি প্রতিরোধ হতে পারে, একটি মাস্ক। কিন্তু সবাইকে আসলে ঠিকঠাকভাবে মাস্কটা পরছি? আমরা কি জানি কোন ধরনের মাস্কে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে? একটু স্বস্তি লাগে? আহমেদ রাবি তানিমের রিপোর্টে বিস্তারিত। ধুলোবালির এই নগরে একসময় গুরুত্ব ছিল না মাস্কের, পরিষ্কার পরিচ্ছন্নতার বালাইও ছিল না দৈনন্দিন জীবনে। করোনাকালে এসে অন্তত এখন মাস্ক ঠাঁই পেয়েছে মানুষের জীবনে। করোনার সংক্রমণ থেকে নিজে বাঁচতে ও অন্যকে বাঁচাতে কর্মস্থল ও চলাফেরায় পড়তে হবে মাস্ক। কিন্তু কি ধরনের মাস্ক? পথে ঘাটে দোকানে যেসব মাস্ক পাচ্ছেন তাই কিনছেন, পরছেন। কেউ ধুয়ে, আবার কেউ শুধু
মুখে ঝুলিয়ে রাখার জন্য মাস্ক পরেন, কারো কারো আবার অনেক অনীহা। কেন? সবসময় তো মাস্ক পরে তো নিঃশ্বাস পাওয়া লাগে, কতক্ষণ মাস্ক পরে থাকা যায়? সবসময় সাধারণের কথা বলে এটিএন নিউজ, তাই বাঁচাতে হবে সেই মানুষগুলোর অনুভূতিও। পাশে আসে বিদ্যানন্দ ফাউন্ডেশন, যারা নতুন করে গড়তে জানে স্বপ্নটাকে। সাধারণকে সচেতন করতে এই কটন ফেব্রিকের তৈরি গেঞ্জি কাপড়ের মাস্কগুলো বিতরণ করে এটিএন নিউজ। বৃষ্টি বাদলের দিনেও মানুষের কমতি নেই কাউরান বাজারে। ভালোবেসে এভাবে কেউ দুটি মাস্ক দিয়ে বলবে, পরিষ্কার করে ধুয়ে বদল করে প্রতিদিন পরবেন। এই সাধারণের চিন্তায় এমন বিকেল কখনো আসবে তারা তো ভাবেননি। গেঞ্জির তৈরি এই মাস্কগুলো পরলে শ্বাসকষ্ট হয় না, ইলাস্টিক রাবারেও কান টানে না, মুখেও কোনো অস্বস্তি নেই। নোংরা হয়ে যায় আর মোটা অনেক, দম নিতে পারা যায় না। প্রত্যেক দিন ধুইবেন, বাড়িতে লোক আছে না? ভালো লাগে নাকি বলেন? পাতলা আছে ভালো। হ্যাঁ, খুলবে না মুখে থেকে আর খুলবেন? না না, এটা খোলা লাগবে না, পাতলা। দুইটা রাখবেন, আপনাদের দুইটা দিব। একটা পরিষ্কার করে কোমরে রাখবেন, মানে ওই যে গামছার মধ্যে বাঁধায় রাখবেন, আর একটা আর সব মুখ থেকে তুলবেন না কিন্তু। এটিএন নিউজ আর বিদ্যানন্দের ছোট উদ্যোগে এই এক টুকরো কাপড়ের ভালোবাসায় জড়িয়ে আছে একটাই নিবেদন: সতর্ক থাকুন, সুস্থ থাকুন। করোনায় এবার মা কিংবা প্রিয় বাংলাদেশের আর্তনাদটা একই, কিন্তু করোনা তো এত শক্তিশালী নয় যে দমাতে পারে বাংলাদেশের সন্তানদের। করোনা যত চেপে ধরেছে তত জোরে, তাই আমরা বলেছি মা ভালোবাসি। এভাবেই সতর্ক হয়ে সুস্থ থাকবো, নিরাপদে রাখবো মাকে, প্রিয় বাংলাদেশকে। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। করোনা মহামারীর কবল থেকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা হচ্ছে ইউরোপে। জার্মানি, অস্ট্রিয়া ও ইতালির পর লকডাউন শিথিল করতে যাচ্ছে বেশ কিছু দেশ। ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক, ইংল্যান্ডে আংশিকভাবে খুলে দেওয়া হচ্ছে স্কুল, রেস্টুরেন্ট, হোটেল ও সেলুন। আগের তুলনায় মৃতের সংখ্যাও কমে আসছে। আরও জানাচ্ছেন সহকর্মী নিশীথ সূর্য। ধীরে ধীরে মুক্ত জীবনের স্বাদ পেতে যাচ্ছে ইউরোপবাসী। করোনা ভাইরাসে মৃতের সংখ্যা আগের তুলনায় কমে আসছে। ফ্রান্সে অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে আবার সচল প্রাইমারি স্কুলগুলো। কাপড়ের দোকান, বইয়ের দোকান, সেলুন, ফুল ও বাহারি গাছের দোকান খুলে দিলেও রেস্তোরাঁ, সিনেমা হল এবং বার খুলছে না। বেলজিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার থেকেই অধিকাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়েছে। তবে যথারীতি বন্ধ থাকবে রেস্টুরেন্ট, বার এবং ক্যাফেগুলো। সোমবার লকডাউন শিথিল নেদারল্যান্ডসেও। সেখানে প্রাইমারি স্কুলগুলো আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। আবারও সচল হচ্ছে লাইব্রেরি, ফিজিওথেরাপি কেন্দ্র, ড্রাইভিং স্কুল এবং সেলুন। কম সংখ্যক ক্লাস নেয়ার মাধ্যমে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো সোমবারই খুলে দিয়েছে সুইজারল্যান্ড সরকার। তবে কিছু করোনা বিধিনিষেধ মেনে সেখানে রেস্টুরেন্ট, বইয়ের দোকান এবং জাদুঘরও খোলা থাকবে। স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা সহ কিছু রাজ্যে রেস্টুরেন্টগুলোর ভেতরে একসঙ্গে 10 জন পর্যন্ত জমায়েত হতে পারবেন। এছাড়া বাইরে বসতে হলে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। এদিকে যুক্তরাজ্যের ইংল্যান্ডে চলতি সপ্তাহে লকডাউন কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিলেও স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলসে লকডাউন শিথিল করা হয়নি। তবে ধীরে ধীরে সেখানেও পরিবর্তনের চিন্তা হচ্ছে। ডেনমার্কেও খুলে দেওয়া হয়েছে শপিং মল। পোল্যান্ডে এই সপ্তাহ থেকেই লকডাউন শিথিল করে হোটেলগুলো খুলে দেওয়া হবে। করোনা বিধিনিষেধ মেনে এরই মধ্যে লকডাউন শিথিল করেছে ইউরোপের জার্মানি, অস্ট্রিয়া এবং ইতালি। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এক মাসের বেশি সময় পর চীনের সেই উহানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন
17 জন। যে শহর থেকে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, গত 5 সপ্তাহের মধ্যে সেই উহানে আবারও করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়া গেল। রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, গত 24 ঘন্টায় দেশটিতে 17 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে 15 জনই উহান শহরের ও জিলিন প্রদেশের। 2 জন বিদেশি নাগরিক। সরকারি তথ্য মতে এখন পর্যন্ত চীনে মোট আক্রান্তের সংখ্যা 82,918 জন এবং মৃত্যু হয়েছে 4,633 জনের। গত কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে করোনায় কোনো মৃত্যুর খবর জানানো হয়নি। নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাওয়ায় দেশটিতে দ্রুত স্কুল ও সরকারি প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। দর্শক, নিউজ এট 8 এ পর্যায়ে নিচ্ছে বাইজে স্টিল বিরতি, এরপর আরো যা থাকছে। নতুন ডাক্তার নার্সে করোনা প্রতিরোধে গতি সঞ্চার, দাবি ওবায়দুল কাদেরের। এবং বিপণী বিতান খোলার দ্বিতীয় দিনেও সাড়া নেই ক্রেতার। একদিনে 1000 ছাড়ালো করোনা রোগী, মৃত্যু আরও 11 জনের। গণস্বাস্থ্যের কিটের অন্তত সাময়িক অনুমোদন চান ডক্টর জাফরুল্লাহ। করোনায় পুরোপুরি সুস্থ হতে লাগতে পারে 2 বছর পর্যন্ত। স্বাভাবিক হওয়ার চেষ্টায় ইউরোপ, উহানে আবারও সংক্রমণ। বিরতির পর স্বাগত জানাচ্ছি নিউজ এট 8 এ। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। নতুন ডাক্তার ও নার্স যুক্ত হয় করোনা প্রতিরোধের লড়াইয়ে নতুন গতির সঞ্চার হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাই প্রকাশ পাচ্ছে। করোনা চিকিৎসা বিস্তার রোধে সরকার চিকিৎসা ক্ষেত্রেও সক্ষমতা বাড়াচ্ছে। 2000 চিকিৎসক করোনা চিকিৎসা বিষয়ক কোভিড হাসপাতালগুলোতে পদায়ন করা হয়েছে। সম্মুখ সারিতে তারুণ্যের শক্তি যোগ হওয়ায় লড়াইয়ে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করি। করোনা ভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাও ততটাই প্রকাশ পাচ্ছে। প্রকাশ পেয়েছে আমাদের সামর্থ্যের ঘাটতি এবং সমন্বয়ের অভাব। আশার কথা, চেষ্টা করা হচ্ছে এই দুর্বলতা দ্রুত কাটিয়ে ওঠার। এই দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত চিকিৎসক বিশেষজ্ঞদের পরামর্শ এবং সরকারি সিদ্ধান্তগুলো মেনে চলুন। ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে 80 লাখ টাকা ভর্তি বস্তা উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা মামলার পর 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কোতোয়ালি থানার অপারেশন ইনচার্জ মিজানুর রহমান জানান, ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ের একটি গাড়ি রোববার পুরান ঢাকার বিভিন্ন শাখায় ঘুরে টাকা সংগ্রহ করে। এরপর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের দিকে রওনা হয়। গাড়িটি বাবু বাজারে পৌঁছানোর পর বাংলা বাজার শাখা থেকে গাড়িতে তোলা টাকার বস্তাটি না দেখে চিৎকার শুরু করেন নিরাপত্তা কর্মীরা। বস্তাটিতে 80 লাখ টাকা ছিল। বস্তাটি কোথায়, কিভাবে হারিয়েছে না চুরি হয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কখন কিভাবে খাওয়া গেছে এটা এখনো বলতে পারতেছে না, জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে ভাই। এখন পরিবেশ পরিস্থিতি বা জিজ্ঞাসাবাদের যেটা পাবো সেটার প্রেক্ষিতে পরবর্তী স্টেপ নিতে হবে। এখন আমরা কাজ করতেছি, সিসি ফুটেজ সংগ্রহ করতেছি, হয়তো একটা জায়গায় আমরা যেতে পারবো। রাজধানীর অধিকাংশ বিপণী বিতান বন্ধ, আর যেগুলো খোলা আছে সেখানেও ক্রেতাদের উপস্থিতি কম। আরও জানাচ্ছেন সহকর্মী নাজিয়া আফরিন। করোনাকালে স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়েই ঈদের আগে খুলেছে রাজধানীর বিপণী বিতানগুলো। অনেকেই স্বাস্থ্য সুরক্ষা নানা অনুষঙ্গের ব্যবস্থা রেখেছেন ক্রেতাদের স্বস্তি দিতে। প্রয়োজনীয় সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্যোগও নিচ্ছেন তারা। কাস্টমারকে আমরা আমাদের থার্মাল স্ক্যানার দিয়ে টেম্পারেচার স্ক্যান করে
তাকে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ক্লিন করে তারপর আমাদের আউটলেটে অ্যালাউ করতেছি এবং কাস্টমারকে বলতেছি অবশ্যই যাতে নিরাপদ দূরত্ব রেখে তারা তাদের কেনাকাটা করে। গুলশান, বনানী, ধানমন্ডির বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট ঘুরে দেখা যায় অনেকেই দোকান খুলেছেন সীমিত পরিসরে। বেশিরভাগ দোকানেই এখন পোশাক ট্রায়াল দেওয়ার সুযোগটি নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে। আর ক্রেতাদের দায়িত্ব কম নয়। সরকারি নির্দেশনায় ক্রেতাদেরও যেতে হবে বাড়ির কাছের দোকানগুলোতেই। যার যার এরিয়ার যার যার নিকটে নিরাপদ দূরত্ব এবং যতটুকু সাবধানতা অবলম্বন করে যাওয়া যায় এটি করা উচিত আমার আপনার সবার। যেহেতু খুলেছে এবং প্রয়োজনের তাগিদেই আসলে আসা। ব্যবহারযোগ্য কাপড় যেটা খুবই ইমার্জেন্সি নিডেড সেটা তো আমি ইউজ করতে পারছি না, সেটা ছাড়া তো আমি চলতে পারছি না, সেটা কেনার পারপাসে আমাকে মাস্ট আসতেই হবে। বাচ্চা কাচ্চা থাকলে তো একটু সমস্যা হয়, আসতে তো হবে, সো এর জন্য আর কি আসা। নিউ মার্কেট, গাউসিয়া এবং এর আশেপাশের মার্কেটগুলো বন্ধ থাকলেও কর্মচারীরা মানববন্ধন করে ক্ষোভ জানিয়েছেন। বেতন ভাতা পরিশোধের দাবিও তাদের। আমরা চাই যে মার্কেটটা খুলুক, অথবা যেভাবে হোক আমাদের অন্তত চলার মতো হোক, আমাদের শ্রমিকদের আমরা ব্যবসাটাতে টিকে রাখতে পারি এরকম একটা ব্যবস্থা করে দেওয়া, এটাই আমাদের দাবি। আমরা সারা বছর এমনটাই করি, বৈশাখের পর থেকে আমরা কিছু কিছু করে টাকা পাই, ঈদের সময় আমাদের হিসাব শেষ হয়। কিন্তু বর্তমানে তারা করোনা ভাইরাসের অজুহাতে আমাদেরকে গত 26 তারিখে লকডাউন হওয়ার পর থেকে অদ্যাবধি কোনো টাকা পয়সা দিচ্ছে না। তবে বিভিন্ন এলাকার ফুটপাতের দোকানগুলো খোলা আছে রোববার থেকেই, সেখানে ক্রেতাদের উপস্থিতিও কম নয়। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে করোনা ভাইরাস সংক্রমণের নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। দুপুরে ডিআরইউ উদ্যোগে ও ব্র্যাকের সহযোগিতায় স্থাপিত এই বুথের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুথটিতে প্রতিদিন 40 জনের নমুনা সংগ্রহ করা যাবে। সপ্তাহে 5 থেকে 6 দিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। যাদের করোনা উপসর্গ যেমন জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট রয়েছে তারা নমুনা দিতে পারবেন। নাম ও মোবাইল ফোন নম্বর দিয়ে সদস্যরা নিবন্ধন করতে পারবেন। এবারে এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি একমে ল্যাবরেটরিজ লিমিটেড। করোনা চিকিৎসার জন্য নরসিংদী 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে নির্দিষ্ট করা হয়েছে। করোনার ভয়কে জয় করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। করোনার উপসর্গ নিয়ে নরসিংদী জেলা হাসপাতালে এ পর্যন্ত 48 জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ডাক্তার, নার্স রয়েছেন। এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 34 জন। মৃত্যু হয়েছে 3 জনের। কোনো ভয় পাচ্ছি না, আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমাদের কোনো ভয় লাগতেছে না। আমরা যতদিন কোভিড-19 থাকবে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে দেব। রোগীরা যখন যেটা প্রয়োজন হচ্ছে আমরা দিয়ে যাচ্ছি, যখন ডাকছি তখন যাচ্ছি, ওদের চাহিদা মতন আমরা কাজ করে যাচ্ছি। গত কয়েকদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে নরসিংদীতে। আক্রান্ত হয়েছেন ডাক্তার, নার্সও। সংকটময় এ সময়ে নিষ্ঠার সঙ্গে আক্রান্তদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন জেলা হাসপাতালের চিকিৎসকরা। 100 হাসপাতাল যদিও করোনা ডেডিকেটেড হাসপাতাল, কিন্তু আমাদের অন্য যে সকল হাসপাতালগুলি আছে, বিশেষ করে সদর হাসপাতাল বা উপজেলা হেলথ কমপ্লেক্স, সেগুলিতে কিন্তু অন্যান্য সাধারণ যে সকল ওগুলো চিকিৎসা চলতেছে। কারণ তাদের কথা আমাদের ভুল গেলে চলবে না, তারাও যেন অবহেলা শিকার না হয়, এই জিনিস আমাদের দেখতে হচ্ছে। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েও করোনার পাশাপাশি সব ধরনের রোগের চিকিৎসা করে যাচ্ছেন এই প্রথম সারির যোদ্ধারা। প্রতিটা স্টাফের সাথে আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, নার্সদের সাথে যোগাযোগ রাখতে, আর্মোর সাথে যোগাযোগ রাখতেছে, সিভিলিয়ানের সাথে যোগাযোগ রাখতেছে, ক্লিনারের সাথে যোগাযোগ রাখতে, সবার সাথে যোগাযোগ একটা সমন্বয়ের মধ্যে যাতে আমাদের কোভিড-19 আক্রান্ত রোগীগুলি সুষ্ঠু সেবা পায় এবং তারা যেন সুষ্ঠুভাবে এখান থেকে সুস্থ হয়ে যেতে পারে, এই প্রত্যাশা নিয়ে যে আমরা দিনরাত করোনা যোদ্ধা হিসেবে এখানে কর্মরত আছি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা
করোনা পরিস্থিতিতে রাজধানীর পূর্বাচল ও এর আশপাশের 5,000 অসহায় পরিবারকে ত্রাণ দিয়েছে পূর্বাচল ক্লাব। ক্লাবের প্রেসিডেন্ট পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে ক্লাবের সদস্যরা এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। প্রতি পরিবারকে চাল, ডাল, আলু, তেল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। এ সময় পূর্বাচল ক্লাবের সেক্রেটারি ও রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নির্বাহী সদস্য মোজাহারুল হক শহীদ, গোলাম সারোয়ার, সৈয়দ মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ শাহ আলম ফটিক, মোহাম্মদ মনিরুল ইসলাম সহ পূর্বাচল ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে পূর্বাচল ক্লাবের পক্ষ থেকে 50 লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। রাজশাহীতে আর 5 দিন পরই আম পাড়া শুরু হবে। বিষমুক্ত আম নিশ্চিত করতে এবারও আম্রপঞ্জিকা করে দিয়েছে প্রশাসন। রাজশাহী জেলায় এই বছর 17,686 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,10,000 মেট্রিক টন। শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত আম চাষি ও বাগান মালিকরা। রাজশাহীতে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী এবছর আম পাড়া যাবে 15 মে থেকে। প্রথমে নামবে গুটি আম, আর একদম শেষে 10 জুলাই থেকে নামবে আশিনা ও বাড়ি 4 আম। অপরিপক্ক ও রাসায়নিক দিয়ে পাকানো আম বাজারজাত করা ঠেকাতে এই আম্রপঞ্জিকা। তবে পরিবহন ও বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন রাজশাহীর 55,000 আম চাষি ও বাগান মালিক। যদিও পরিবহন ও বাজারের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। নিউজ এট 8 আবারও সময় হলো বাইজেস্টেল বিরতি নেয়ার, এরপর আরো যা থাকছে। ভারতে কাল থেকে সীমিত আকারে চালু হচ্ছে ট্রেন সার্ভিস। খেলা ছাড়ার পরও দেশেই থাকবেন সাকিব। বিরতির পর স্বাগত নিউজ এট 8-এ। ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন 2 জন। ঘটনাস্থল থেকেই 5 জনকে আটক করেছে পুলিশ। শৈলকুপা পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের মুকুল খাঁ ও মকবুল মোহনী মণ্ডল গ্রুপের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গতকাল মুকুল খাঁর সমর্থককে মারপিট করে প্রতিপক্ষের লোকজন। তারই জের ধরে আজ দুপুরে ধারালো অস্ত্র দিয়ে মকবুল মোহনী গ্রুপের ওপর পাল্টা হামলা চালায় মুকুল খাঁর সমর্থকরা। এতে দুপক্ষের 8 জন আহত হয়। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অভি ও লালটু নামে 2 জনকে মৃত ঘোষণা করেন। যশোরে চৌগাছা ও পাবনা থেকে 2 শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে যশোরের হাকিমপুর ইউনিয়নের একটি পরিত্যক্ত খাল থেকে 3য় শ্রেণীর ছাত্র সাকিবের মৃতদেহ উদ্ধার করা হয়। তার চোখ উপড়ানো ছিল। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। দুপুরে পাবনার গোপালচন্দ্র ইনস্টিটিউশন জিসিআই স্কুল থেকে 10 বছরের আরেক শিশুর গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্কুলের বাগানের কাঁচা আম খাওয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামীকাল থেকে ধীরে ধীরে ট্রেন সার্ভিস চালুর চিন্তা করছে লকডাউনে থাকা ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে দেশের 15টি রুটে যাত্রী নিয়ে যাবে এই বিশেষ ট্রেনগুলো। ডিব্রুগড়, আগরতলা, হাওড়া, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই, আহমেদাবাদ সহ আরও কয়েকটি জায়গায় চলাচল করবে এই ট্রেনগুলো। প্রাথমিকভাবে চালু হবে শুধু শীতাতপ নিয়ন্ত্রিত সার্ভিস। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কেন্দ্রীয় রেল ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়াল। তবে রেল স্টেশনগুলোয় কাউন্টার বন্ধ থাকায় সেখানে টিকিট পাওয়া যাবে না বলে জানান তিনি। টিকিট পেতে হবে অনলাইনে। ক্লেমন স্পোর্টস নিউজ।
করোনার দুর্যোগের সময়ে হকি সংশ্লিষ্টদের সহায়তায় এগিয়ে এসেছেন ফেডারেশনের কর্মকর্তারা। দুপুরে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে নগদ অর্থ সহায়তার এই চেক তুলে দেওয়া হয়। ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করেন। হকি ফেডারেশনের সহ সভাপতি ডক্টর মাহফুজুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। ফেডারেশনের সভাপতি জানান, প্রথম ধাপে ফেডারেশনের কর্মকর্তাদের পক্ষ থেকে 6 লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। ধাপে ধাপে 100 জনকে সহায়তা দেওয়া হবে। ফেডারেশনে আম্পায়ার, প্লেয়ার, বর্তমান প্লেয়ার, অতীতের প্লেয়ার যারা আছেন, এক্স প্লেয়ার, কোচ, সংগঠক, স্কুল হকিতে ছিলেন, তারাও পাচ্ছেন। আমরা যেসব হিসাব নিকাশ করেছি তারা কত করে পাবেন সেটারও ওইভাবে বন্টন করা হয়েছে। আমরা আশা করছি প্রত্যেককেই আমরা ভালো একটা অ্যামাউন্ট দিতে পারবো। খেলা ছাড়ার পরও দেশেই থাকবেন সাকিব আল হাসান। এছাড়াও তরুণদের পরামর্শ দিয়েছেন তার মতো নয়, নিজের মতোই খেলতে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেতে দেয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সবাই ওর জন্য দোয়া করবেন। দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হওয়ার 17 দিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কন্যা ভিডিও পোস্ট করেছেন। জানিয়েছেন সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ লাস্ট মান্থের 24 তারিখে বাচ্চা হয়, কন্যা সন্তান আরেকজন। আলহামদুলিল্লাহ ওর নাম রেখেছি আমরা ইরাম, অর্থ হচ্ছে জান্নাত। দোয়া করবেন আপনারা সবাই বাচ্চার জন্য। বাচ্চা মা দুইজনই ভালো আছে, বড় মেয়েও ভালো আছে। এদিকে তামিমের দ্বিমত থাকা সত্ত্বেও ইংল্যান্ড বিশ্বকাপে ওয়ান ডাউনে ব্যাট করেছিলেন তিনি। সে বিষয় নিয়েও কথা বললেন। বাট একটা দিক থেকে ভালো, মানে খারাপের ভেতরে আমি সবসময় ভালো কিছু খোঁজার চেষ্টা করি। মানে কোনো সময় যত খারাপ সিচুয়েশন থাকে আমি চেষ্টা করি যে ওখান থেকে ভালো কোনো একটা জিনিস নেয়ার। অপেক্ষায় রয়েছেন মাঠে ফেরার। নিষেধাজ্ঞার পরে যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করতে চান এই অলরাউন্ডার। কিভাবে এই সময়টা তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি শেষ হবে, কিভাবে আমি যেখানে থেকে আসলে খেলাটা আমার বন্ধ হয়েছে সেখান থেকে যেন আমি আবার শুরু করতে পারি, সেটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। 2023 বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে সে বিষয় নিয়েও কথা বলেন এই ক্রিকেটার। আমার মনে হয় যে আমাদের খুব ভালো করার সুযোগ আছে। আমি খুব মনে প্রাণে আসলে বিশ্বাস করেছিলাম যে এবারও আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা খুব কাছাকাছিও ছিলাম, হয়তো ছোটখাটো 2-1টা কারণে আমরা আমাদের পুরো পোটেনশিয়াল অনুযায়ী আসলে খেলতে পারিনি। বাট 23টা হয়তো আমরা এই জিনিসটা চেঞ্জ করতে পারবো এবং আমরা যে ধরনের টার্গেট নিয়ে যাব সেই টার্গেট অ্যাচিভ করতে পারবো বলে আমার মনে হয়। ক্রিকেট ছাড়ার পর যুক্তরাষ্ট্রে নয়, থাকতে চান দেশেই। এমপি হওয়ার সুযোগ পেলে কি করবেন সে বিষয়টা গোপনই রেখেছেন। এখানে অনেকেরই কৌতূহল থাকা খুবই স্বাভাবিক। আমি যদি আমার জায়গায় না থাকতাম আমারও কৌতূহল থাকতো, এটাই স্বাভাবিক। বাট এই যে 2-1টা কৌতূহল মানুষের মনে আসলে থাকার দরকার। স্ত্রী আর কন্যা সন্তানদের পাশে থাকতে সাকিব এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। শুভদেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। দর্শক, শেষ করবো নিউজ এট 8। তার আগে প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। একদিনে 1000 ছাড়ালো করোনা রোগী, মৃত্যু আরো 11 জনের। গণস্বাস্থ্যের কিটের অন্তত সাময়িক অনুমোদন চান ডক্টর জাফরুল্লাহ। করোনায় পুরোপুরি সুস্থ হতে লাগতে পারে 2 বছর পর্যন্ত। স্বাভাবিক হওয়ার চেষ্টায় ইউরোপ, উহানে আবারও সংক্রমণ। নতুন ডাক্তার, নার্সে করোনা প্রতিরোধে গতি সঞ্চার, দাবি ওবায়দুল কাদেরের। বিপণী বিতান খোলার দ্বিতীয় দিনেও সাড়া নেই ক্রেতার। ভারতে কাল থেকে সীমিত আকারে চালু হচ্ছে ট্রেন সার্ভিস। এবং খেলা ছাড়ার পরও দেশেই থাকবেন সাকিব। এ ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।